প্রতি বছর আমার বাসায় অনেক টমেটো হয়। এই বছরও মাশাআল্লাহ তেমন একটা খারাপ হয় নাই, হয়েছে। তবে প্রথম দিকে টমেটোর গাছগুলো যেভাবে হয়েছিল, এত সুন্দর সুন্দর কালো কালো পাতা, মানে এত সুন্দর হয়েছিল, শেষের দিকে কিছু গাছ মরে গেছে। তো তারপরেও মাশাআল্লাহ মরে মরে যে গাছগুলো বেঁচে আছে দেখুন, এক একটা গাছে অনেক টমেটো হয়েছে। তবে এবার এই বছর মানে টমেটো গাছে একেবারে যত্ন করা হয় নাই। আরিয়ানের বাবা গাছগুলো লাগিয়েছিলেন, আমি একদিনের জন্য কোনো যত্ন করি নাই। তো গাছগুলো দেখুন মাটিতে শুয়ে পড়ছে টমেটোর ওজনে। তো আমি আর তুলে দেওয়ার চেষ্টা করি নাই, কারণ যখন তুলে দেওয়ার কথা ছিল তখন যেহেতু দিতে পারি নাই আমার রেস্টুরেন্টের ঝামেলায়, তো এখন আর দেওয়ার প্রয়োজনও নেই, এখন দিলেও হবে না। তো যেভাবে আছে ওইভাবেই এখন থাক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। মোটরের পাইপ লাগিয়েছি আজকে আমার এই সবজি বাগানটাতে একটু পানি দিব। তো মাঝে মধ্যে শিফা আর রাহেলাকে বলি, ওরা আসে একটু পানি দিয়ে চলে যায়, গাছগুলোতে বেশি পানি দেওয়ার প্রয়োজন। তো আজকে আমি দিচ্ছি, একটা গাছে একটু বেশি করেই দিচ্ছি, কারণ এই জায়গার মাটিগুলো অনেক শুকনো শক্ত টাইপের মাটি। তো পানি দেওয়ার পরে পরদিন সকালবেলা দেখা যায় মাটিটা আবার শুকিয়ে একেবারে ফাটার মতন অবস্থা হয়ে গেছে। মাটিটা মানে ফসলের জন্য ভালো, কিন্তু খুব শুকনো মানে প্রকৃতির আর কি। তো একটু বৃষ্টি হলে মনে হয় গাছপালা, সবজি, ফসল যা আছে সেই গাছগুলোর একটু উপকার হতো, কারণ চারদিকে এখন মাটিগুলো শুকিয়ে ফেটে যাওয়ার মতন অবস্থা হয়েছে। হালকা বৃষ্টি বৃষ্টি ভাব হয় মাঝে মধ্যে, কিন্তু একদিনের জন্য বৃষ্টি হয় নাই। যেহেতু ভিডিও শেষ পর্যন্ত আপনারা অনেকেই দেখেন না, তাই প্রথম দিকে একটা কথা বলি। গতদিন আমি ওই যে হেল্প রিলেটেড ভিডিওটা করেছিলাম, তো ওই ভিডিওটা যেদিন আমি করেছিলাম ওই ভিডিওতেও 2টা কমেন্ট আসছে। মানে জানি না কে, দুজন কমেন্ট করেছিলেন ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার জন্য। তো যদিও আমার ওই ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া ছিল, তো তারপরে আমি ভাবছি হয়তো মানে জানি না যারা কমেন্ট করছেন আপনারা ভিডিওটা দেখছেন কিনা। তো আমি কিন্তু বলেছিলাম যে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমার নাম্বার ওখানে দেওয়া আছে, কারণ কমেন্ট বক্সে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যায় না। তারপরেও আমি গতদিনের ভিডিওতে আবারও আমার নাম্বার দিয়েছিলাম, ভিডিওর প্রথম দিকে স্ক্রিনে দিয়ে বলেছিলাম যে আপনারা যদি সত্যি সত্যি হেল্প করার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করেন। তারপরেও গতকালকের ভিডিওতে আবারও কমেন্ট আসছে যে বললাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে, কেন দেও না? তো আমি জানি না আপনারা ভিডিও দেখে কমেন্ট করেন নাকি ভিডিও না দেখেই কমেন্ট করেন, নাকি আমার সাথে মজা করেন, আল্লাহই জানেন। কারণ আমি যে টাকা পাই সেই টাকাটা যখন আমি ওদের হাতে তুলে দেই সেটার হিসাব আমাকে দিতে হয়। তো এরকম কমেন্ট যখন করেন অনেকে আমাকে ভুল বুঝেন, হয়তো ভাবেন যে আমি হয়তো অ্যাকাউন্ট নাম্বার দেই না, বা যারা আমাকে দিয়ে ভিডিও করান বা হেল্পের জন্য রিকোয়েস্ট করেন তাদেরও কেউ না কেউ আমার ভিডিওগুলো কিন্তু দেখে। তাই রিকোয়েস্ট করব, দয়া করে এসব করবেন না। আমি গতকালকেও বলেছি, আবারও বলছি, আমার এতে আমার কোনো পার্সোনাল বেনিফিট নেই। আমাকে রিকোয়েস্ট করা হয় যার জন্য আমি রিকোয়েস্টটা ফেলতে পারি না, আমি ভিডিও করি। তো আপনারা হেল্প করবেন বা ফিতরার টাকা দিবেন বা জাকাতের টাকা দিবেন, সেটা আপনাদের বিষয়, দিলে দিন, না যদি না দেওয়ার হয় দিবেন না, এখানে আমার করার কিছু নেই বা আমার কোনো সমস্যাও নেই। আজ পর্যন্ত ওই ভিডিও থেকে আমার কাছে মাত্র একজনের জাকাতের কিছু টাকা আসছে, ওইটাই আসছে এখন পর্যন্ত। আর কোনো টাকা আমার কাছে আসে নাই। তাই যারা মানে ভিডিওতে এরকম কমেন্ট করেন, জানি না ভিডিওগুলো আপনারা দেখে কমেন্ট করেন নাকি আমার সাথে মজা করেন। যদি না দেখে কমেন্ট করেন তাহলে আমার বলার কিছু নেই, কিন্তু যদি আমার সাথে এরকম মজা করেন বা অন্য মানুষ যাতে আমাকে ভুল বুঝে সেরকম মানসিকতাতে এরকম কমেন্ট করেন, দয়া করে এরকম করবেন না, কারণ আমি প্রত্যেক দিনের ভিডিওতে ভিডিওর প্রথম দিকেই কথাগুলো বলি। আর গতকালকের ভিডিওতে, গত পরশুদিনের ভিডিওতে আমাকে শিলচরের একজন আপু বারবার কমেন্ট করতেছেন, তানিয়া আপু, যে আপু তুমি শিলচরের আফজলকে নিয়ে একটা ভিডিও করো। তো শিলচরের আফজল বলে একটা ছেলে, গত কয়েকদিন থেকে আমি ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে তাকে নিয়ে হেল্পের টাকা উঠানো হচ্ছে। অনেকেই, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা ওকে সাহায্য করতেছে, ওর নাকি 17 কোটি টাকার প্রয়োজন।
17 কোটি টাকা মুখের কথা না। তারপরেও তো অনেকে আফজলের জন্য চেষ্টা করতেছেন। আমি না হয় আরো অনেক আফজল যারা আছে। কারণ একটা আফজল হয়তো ফেসবুকে ভাইরাল হয়েছে। ও ভাইরাল হয়েছে বলে অনেকেই ওকে সাহায্য করার জন্য আছেন। অনেক বড়, বড় কনটেন্ট ক্রিয়েটররা ওকে সাহায্য করতেছেন। কিন্তু ওর মতো আরো হাজার, হাজার আফজল হয়তো ৳১০,০০০ ৳২০,০০০ আ অভাবে হসপিটালে মারা যাচ্ছে। যদিও হায়াত মউত আল্লাহর হাতে। তারপরেও অনেকে হয়তো কিডনি ডিজিজে মারা যাচ্ছে। ঠিক চিকিৎসা টাকার জন্য চিকিৎসা করা যাচ্ছে না। তো বাচ্চাটা বেঁচে থাকুক, আমারও বাচ্চাটার জন্য মায়া হয়। আ আমিও দোয়া করি। আমি জাস্ট আমার কথা বলতেছি। আমার এখানে করার কিছু নেই। কারণ ওর ৳১৭ কোটি টাকার প্রয়োজন। আমি যেখানে আ অনেকের জন্য দেখা যায় ২-৪ জনের জন্য হেল্পিং ভিডিও করেছি, তাও উনাদের রিকোয়েস্টে। আফজলের জন্য আমাকে কেউ রিকোয়েস্ট করে নাই। উনাদের রিকোয়েস্টে আমি মানে বারণ করতে পারি নাই, যার কারণে আমি ভিডিও করেছি। তো ওখান থেকে আমি দেখা যায় যদি ৳১০,০০০ ও বা ওদের হাতে তুলে দিতে পারি না। মানে যারা আমাকে রিকোয়েস্ট করে নিশ্চয়ই আশা করেই করে। আর আমি আগেও বলছি আমার চ্যানেলগুলো কিন্তু ওই হেল্পিং ভিডিও করার মতন চ্যানেল না। আমি এখানে ব্লগিং করি। আর হঠাৎ করে আমি যদি একটা ভিডিও করি তাও হয়তো ১০-১৫,০০০ বা ২০,০০০ তুলে দেওয়া যায়। কিন্তু আমি পরপর যেহেতু প্রায় ৩ টা হেল্পিং ভিডিও করেছি, যার জন্য আমি শেষেরটাতে মানে গতদিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম ওইটাতেও কোনো রেসপন্স পাচ্ছি না। তো যাই হোক, একজন কিছু জাকাতে টাকা দিয়েছেন, ওটা না হয় ওদের হাতে তুলে দিতে পারবো। তো আমার মুখটা অন্তত একটু রক্ষা হবে। তাই ওই তানুয়া আপুকেই বলতেছি দয়া করে আফজলের জন্য আমারও খারাপ লাগে, কিন্তু এখানে আমার করার মতন সাধ্য কিছু নেই, সাধ্যের ভেতরে নেই। তো যাই হোক, আমি আপনাদের সাথে বক বক করে অনেক কাজ করে ফেললাম। গাছ থেকে ছোট একটা মিষ্টি কুমড়া তুলে আনছি, কচি মিষ্টি কুমড়া। আমাদের ঘরে পাকা মিষ্টি কুমড়া তেমন কেউ একটা পছন্দ করে না। তো কচি থাকা অবস্থায় খোসা সহ কাঁচামরিচ দিয়ে ভাজি করে খেতে সবাই পছন্দ করে, বিশেষ করে আরিয়ানের বাবা। তো ওই জন্য কচি মিষ্টি কুমড়াটা আনলাম, ওটা ভাজি করব। আর ওখানে দেখুন আমার বোন, ও যে শারমিন ভিলেজ লাইফস্টাইল, তো উনার বাড়িতে মনে হয় কিছু শিম আর বরবটি হয়েছিল। তো ওগুলো আমাকে দিয়েছিলেন গতকালকে, ওগুলো রান্না করা হয় নাই। তো আমাদের ঘরে এখন সেহরিতে সবজি টবজি তেমন একটা খাওয়া হয় না। যার জন্য আমি বরবটিগুলো লম্বা লম্বা করে কেটে ভাজি করে নিব ইফতারে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। পাতলা খিচুড়ির সাথে যেকোনো ধরনের সবজি ভাজি খেতে ভালোই লাগে। আর এদিকে রাহেলাকে বলছি শিমগুলো কাটার জন্য। শিমটা আমি রাতের জন্য আর কি রান্না করব। আর এই যে মিষ্টি কুমড়াটা কেটে আনছিলাম অনেক কচি, দেখুন মিষ্টি কুমড়া এভাবেই একেবারে কচি থাকা অবস্থায় একেবারে নরম, ভেতরের বীজগুলো যখন নরম থাকে তখন মিষ্টি কুমড়া এনে খোসা সহ এভাবে পাতলা পাতলা করে কেটে কাঁচা মরিচ দিয়ে ভাজি করে খেতে কিন্তু খুবই মজা। জানি না আপনারা কে কে ট্রাই করেছেন। যদি কারো ট্রাই না করা হয়ে থাকে, সরি করা না হয়ে থাকে, তাহলে একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। সবজি টবজি কাটা শেষ করে গোসল করলাম। গোসল করে এখন বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দিব। তারপরে আসরের নামাজের পর থেকে আমি নরমালি রান্নাবান্না শুরু করি। কারণ ইফতারের রান্নাবান্না করা হয়, সেহরির রান্নাবান্না রাতেই করা হয়। তাই আসরের নামাজের পরেই রান্নাবান্না শুরু করলে দেখা যায় ইফতারের আগে মোটামুটি ম্যানেজ হয়ে যায়। আজকে অনেক কাজ করেছি, কিছু কাজ করেছি অফ ক্যামেরায়, কিছু কাজ অন ক্যামেরায়। তো অনেকে আবার কমেন্ট করেন যে আপু তুমি দেখা যায় এই কাজগুলো করো, এই কাজ করতেছো, ওই কাজ করতেছো। শিফা রাহিলা দুইজন আছে, ওরা কি কাজ করে না? ওরা কাজ করে, কিন্তু ওরা যেহেতু ছোট মানুষ, রোজা রাখতেছে, রোজা রেখে মানে ওদের অবস্থা একেবারে নাজেহাল হয়ে যায়, বিশেষ করে বিকালের দিকে। তো সকালে যখন ওদের এনার্জি থাকে তখন ওরা কাজ করে। আমি বলেছি যে যখন পেটে ভাত থাকে, এনার্জি থাকে, তখন না হয় কাজ করো। পরে বিকালের দিকে আমি ওদেরকে একটু ছাড় দিই, আমি একটু বেশি করে করার চেষ্টা করি। তো এখানে দেখুন লাউয়ের খোসা, ছোট ছোট আলু কেটে রাখছি। এখানে মিষ্টি কুমড়া আর ওখানে ঝিঙ্গা, ওটা হচ্ছে আজকে রান্না করব সেহরির জন্য। কারণ গত কয়েকদিন থেকে বেশিরভাগ মাছ মাংস খাওয়া হয়েছে, আর মাছ মাংসের মধ্যে কেমন একটা অরুচি চলে আসছে। যার জন্য আজকে ভাবছি সেহরিতে পাতলা করে ডাল রান্না করব আর ২-৩ পদের ভাজি করব, ওটা দিয়ে সেহরি খাওয়া হবে। একটু মানে খাবারটা চেঞ্জ করে দেখি ভালো লাগে কিনা। তো এখানে দেখুন আমি বরবটি গুলো ভাজি করব খিচুড়ির জন্য।
প্রতিদিন খিচুড়িতে ছোলা ভুনা করা হয়, আজকে ছোলা ভুনাটা করব না। বরবটিটা ভাজি করে নিচ্ছি খিচুড়ির সাথে। বরবটি ভাজি হলেও ভালো লাগে, খারাপ লাগে না, করলা ভাজি হলেও খাওয়া যায়। তো এদিকে আমি ঝিঙ্গাটাও ভাজি করে নিচ্ছি, ঝিঙ্গাটা ভাজি করব সেহরির জন্য। আর মিষ্টি কুমড়াটাও ভাজি করব সেহরিতে খাওয়ার জন্য। যেহেতু আমি ডাল রান্না করব, সেই সাথে লাউয়ের খোসা আর ছোট ছোট দেশি আলু আর শুটকি মাছ দিয়ে ভাজি করব। তিনটা জিনিসই আমার ফেভারিট। সেই সাথে ডাল, অনেক দিন হয়ে গেছে, মানে রমজান মাসের পর থেকে আমাদের ঘরে ডাল রান্না করা হয় নাই। তো যাই হোক, ওইদিকে রান্না বান্না চলতেছে। আমি এখন চলে আসছি আমার বাগানে, কিছু বেগুন পারবো। যদিও আজকে গাছে তেমন একটা বেগুন নেই, সামান্য কিছু বেগুন হয়েছে। তো বেগুনগুলো আজকে পেরে নিব, যে বড় মানে বড় বড় দেখে আর কি বেগুনগুলো পেরে নিব আমার যাকে দেওয়ার জন্য। আমার যা সেদিন বলেছিল বেগুন দেওয়ার জন্য। তো যেদিন আমি দিব ভাবছিলাম, ওই দিন গাছে বেগুন ছিল না। তো আজকে বেগুনগুলো একটু বড় হয়েছে দেখে, বড় বড় দেখে আর কি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। বেগুন লাগিয়েছি, কিন্তু এইবার অ্যালার্জির সমস্যায় আমাদের ঘরে বেগুন তেমন একটা খাওয়া হয় না। যেহেতু আমি বেশি বেগুন পছন্দ করতাম, এখন আমরা মা ছেলে দুজনেরই অ্যালার্জির খুব সমস্যা। আরিয়ানের বাবারও নতুন করে অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে। তো ওই জন্য মাত্র একদিন মনে হয় বেগুন খেয়েছিলাম, আর খাওয়া হয় নাই। গাছে যা বেগুন হচ্ছে আমার বোনকে দিচ্ছি, বাইকে দিচ্ছি, যাকে দিচ্ছি, মানে আশেপাশের ওকে তাকে দিচ্ছি। রমজান মাসে বিশেষ করে তরকারি খুব কম চলে, তো খাবার দাবার হয়, ইফতারে খাবার দাবার বেশি হয়। তো যাই হোক, এই বেগুন গুলোই আজকে তুললাম, এখন একটা পলিথিনের ব্যাগে ভরে জায়ের ছেলের কাছে দিয়ে দিব। আর যেহেতু আমি বেগুন পাড়তে আসছি, এদিকে ইফতারেরও টাইম চলে আসবে, বেশি একটা লেট নেই। তো বেগুন গাছগুলোর গুড়ার মাটিটা একেবারে শুকিয়ে গেছে। আজকে আর সকালে পানি দিয়েছিলাম, আর পানি দেওয়া হয় নাই। সকালে বিকালে 2 বেলা পানি দিতে হয়, কারণ গাছের গুড়ার মাটিগুলো এত শুকনো, সকালে পানি দিলে দেখা যায় বিকালে শুকিয়ে যায়। তো আবারও বেগুন গাছগুলোর গোড়ায় একটু পানি দিয়ে চলে আসলাম গড়ে। তো এখন আবার আমাকে ইফতারের আয়োজন শুরু করতে হবে। তো ফল টল কাটতে হবে। আজকে আর গড়ে তেমন কোনো ফল নেই, তরমুজ ছিল, তরমুজটা বের করে কেটে নিচ্ছি। আর আঙ্গুর আনা হয়েছিল, তো ওই তরমুজ আর আঙ্গুরই আছে আজকে। তো ইফতারের জোগাড় যন্ত্র করি, আর সেই সাথে আপনাদের সাথে একটা সুখবরও শেয়ার করি। আমার ঘরে যে আমার বোন জুবাইর থাকে, আপনারা জানেন ও ইউটিউবে কাজ করে। তো মনিটাইজেশন, মানে ওর চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পর থেকে একটা না একটা সমস্যা লেগেই আছে। সামান্য কিছু ডলার, মনে হয় $80 ওর অ্যাডসেন্সে জমা হয়েছে, কিন্তু ও প্রথমে ওর প্যান কার্ড ছিল না, যার জন্য ওর মনিটাইজেশনটা ডিজেবল হয়ে গিয়েছিল। তারপরে প্যান কার্ড তৈরি করা হলো, মনিটাইজেশনটা ফিরে পেলো, তারপরে ওর গুগল অ্যাডসেন্স লেটারটা কোনোভাবেই আসছিল না। আর ও মানে অপেক্ষার পর অপেক্ষা করে যাচ্ছে, ডিমোটিভেট হয়ে এখন আর তেমন একটা ভিডিও আপলোড দেয় না। তো যাই হোক, ফাইনালি আজকে ওর অ্যাডসেন্স লেটারটা চলে আসছে, অনেক অপেক্ষার পর আসছে। মানে সেকেন্ড বার যখন মনিটাইজেশন পেয়েছিল ওর প্যান কার্ড পাওয়ার পরে, তো তারপরে আর কি মনে হয় 1 মাস হয়ে গেছে। তো যাই হোক, 1 মাসের ভেতর ও ওর অ্যাডসেন্স লেটারটা পেয়ে গেছে আজকে। সে অনেক খুশি, আমার নিজেরও ভালো লাগতেছে। ওর বাবা বর্তমানে অসুস্থ, ওদের পরিবারে এখন অনেক বড় ক্রাইসিস চলতেছে। ঔষধ খরচ, এমনকি খাবার দাবার গুলো আমরা পাঠাই। আমি আর আমার ভাই সেদিন কিছু খাবার দাবার পাঠিয়েছি ওদের পরিবারে, মানে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে অনেক সমস্যা চলতেছে। যেহেতু ওর বাবা রোজগার করেন, ওর বাবা অসুস্থ হয়ে গেলে রোজগার বন্ধ হয়ে যায়। আর এদিকে ওরও এক্সাম শেষ হয়েছে, ওর মা তাড়া দিচ্ছেন ওকে বাইরে কোথাও রোজগারে যাওয়ার জন্য, পড়াশোনা বন্ধ করে। তো যাই হোক, ওর ইচ্ছা, মানে যদি চ্যানেলটা একটা কিছু হয়, তাহলে ও মানে কিছু একটা করতে পারবে, হয়তো ওর ফ্যামিলিকে একটু সাহায্য করতে পারবে। তো যাই হোক, আমিও অনেক খুশি হয়েছি, দেখা যাক কি হয়। অ্যাডসেন্স লেটারটা পেয়ে দেখুন আজকে তার মুখে শুধু হাসি আর হাসি, আর নিজেরও অনেকটা ভালো লাগতেছে। ওর মায়ের উপর রাগ করে ও মাঝপথে এক্সামের আগেই পড়া বন্ধ করে দিতে চাইছিল, আমি জোর করে এক্সামটা দেওয়াচ্ছি। এক্সামের পর ওকে কোথাও একটা কাজে লাগিয়ে দিব। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।